দিল্লি যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। এটা আমার মেসেজ। প্লিজ গো ব্যাক। ভারত আস্তে আস্তে সোজা হবে, একটু অপেক্ষা করেন। ভারত সোজা হবে, একদম লাইন মতো চলবে। আর নাক গলাবে না আমাদের সার্বভৌমত্বে। আর এতদিন কোনো কথা বলে নাই বা এত সাংবাদিকরা 16টা বছর নির্যাতন নিপীড়ন হয়েছে, ইনারা তো কোনো কথা বলেন নাই, এখন এত কথা বলেন কেন? ভারতকে সরি বলতে হবে। এই পার্বত্য চট্টগ্রামে শান্তি বাহিনী বানানো, এত লোক মারা গেল, ওনাদেরকে সরি বলতে হবে। এনারা এই অপকর্ম করছেন। ওনারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন, একটা খুনি, ওই দলবল সহ। ওনার সাথে একটা চুক্তি ছিল, বন্দি বিনিময় চুক্তি, উনি অমান্য করছেন। এই বন্দি বিনিময় চুক্তির দরকার। সহযোদ্ধা, বন্ধু এবং সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আসলে এটা খুব আশ্চর্যের বিষয় না। বিপ্লবী সরকার বা দেশকে যারা ভালোবাসে তাদের এখনই সময় কিছু করার। গণতান্ত্রিক সরকারের জন্য একটু ডিফিকাল্ট হয়ে পড়ে, জবাবদিহিতা আছে, আন্তর্জাতিক চাপ থাকে, এছাড়া অনেক টেকনিক্যাল প্রবলেম থাকে দলের মধ্যে, অনেক রকম লোক থাকে। ডক্টর ইউনূসের এই বিষয়টা আগেই করা উচিত ছিল, কেন করে না জানে নাই। ডক্টর ইউনূস চেষ্টা করছে ভারতের সাথে সম্পর্কটা ভালো রাখার জন্য, সেই সমমর্যাদার ভিত্তিতে। বর্তমান পরিস্থিতি দেখেন, আমাদের ভিসা প্রদান কেন্দ্রগুলি বন্ধ করতে হইলো। আগে আমরা কোনো করি নাই, ভারত এক পেশে করে গেছে, আমরা উত্তর দেন, এবার কিন্তু উত্তর দিচ্ছি। আমি বলবো মনিরুজ্জামান ভাই বা বিএনপি আগামীতে আসবে, আল্লাহ যদি চাহে, তারাও এরকম জবাব দিবে। ভারত এক কাজ করে আমরা ছাড় দিব না। আমি আমাদের জন্য শিক্ষণীয় উদাহরণ থাকবে, এটা করছে, আমরা এটা করছি, চোখে চোখে চোখ রেখে কথা বলছি। ওদের অ্যাম্বাসেডার, যে কূটনীতিক ডেকে পাঠানো হয়েছে, তলব, ওরা ডাকছে, আমরা ডাকছি। এই যে গ্রহণযোগ্য না প্রতিবাদ, এগুলি আমাদের মানে মর্যাদা বাড়ায়, আমাদের কাছে গর্ব লাগে ডক্টর ইউনূস করছে। এখন যেই বিষয় বলেন কূটনীতি সম্পর্ক পাকিস্তানের সাথে, হ্যাঁ, এটা অনেক আগে হওয়া উচিত ছিল। পাকিস্তান আমার শত্রু ছিল 71 পর্যন্ত, 71 যুদ্ধকালীন সময়। এরপর সে 1400 মাইল দূরে, 2000 কিলোমিটার দূরে। এখন সে শত্রু না। ইভেন যদি 71 যুদ্ধ না হইতো, 4-5 বছর পরে তো আমরা সেনাবাহিনী বৃদ্ধি হইতো, আমরা অটোমেটিক স্বাধীন হয়ে যেতাম। এত দূরে থেকে, 2000 মাইল দূরে থেকে একটা দেশকে শাসন করা যায় না, যেখানে আমাদের ভাষা, আচার ব্যবহার ভিন্ন, সংস্কৃতি ভিন্ন। স্বাধীন হতাম আমরা। এখন আমাদের কমন এনিমি দেখ, পাকিস্তানের যে এনিমি, আমার এনিমি, চীনের এনিমি একই ব্যক্তি। শুধু তাই না, যদি কনসিডার করেন শ্রীলঙ্কার কে, ওই ভারত, নেপালের কে ভারত, ভুটানের কে ভারত। সুতরাং ভারত একটা বিস্ফোরা আমার মনে হয়। এর জন্য উচ্চশিক্ষা দরকার। আমরা তবে পাকিস্তানে থাকলে এই পরমাণু অংশীদার হয়ে থাকতাম, বাট আমরা নাই। বাট এখন পরমাণু বানাতে যেই সময় বা খরচ, এটাও সম্ভব না। আমাদের রাজনীতির জন্য আমরা অনেক কিছু নষ্ট করছি। চিটাগাং স্টিল মিল, ওটা দিয়া একই জিনিস কিন্তু পাকিস্তানে বানানো হয়েছে, মেশিন টুল ফ্যাক্টরি, ওইখানেই কামান হচ্ছে। সেই কামান আমরা কিনে আনছি, কিন্তু আমরা এটা বেচে দর্জির দোকান বানাইছি, গার্মেন্টস ফ্যাক্টরি। এটাই হলাম বাঙালি আমরা। স্টিল মিল আমার চোখের সামনে বিক্রি হয়েছে, আমি ল্যাবের সিও দেখছি। যতই বদনাম করি না পাকিস্তান, যা তারা করে গেছে সেটা মেনটেন করতে পারতেছি না। ব্রিটিশ যা করে গেছে তা মেনটেন করতে পারতেছি না। এই রেলওয়ে লাইন স্টেশন গুলি দেখেন, উত্তরবঙ্গের রেলওয়ে স্টেশন গুলি কত সুন্দর, কত বর্ধিত এলাকা নিয়ে করে গেছে। যাও, এখন মনে হয় এত হুমকি, একবার সে আমার চিটাগাং নিয়ে নেয় ভারতের রাজনীতিবিদরা, একবার আমাদের ওই হিলি থেকে উপরের অংশ নিয়ে নেয়। এই সময় তো দরকার, আসলে এটা সুযোগ। তুমি ভাই এই করছো, আমি তো নিরাপত্তা ভুগতেছি, আমার সার্বভৌমত্ব এখন নিরাপত্তা হুমকিতে, সার্বভৌমত্ব হুমকিতে। এখানে তো আর ছাড় দেওয়ার অবকাশ নাই। এখানে কেউ আমার দোষারোপ করতে পারবে না, কারণ ভারত আমার এই বিব্রত অবস্থা ফেলছে। তাই আমরা চুক্তি করতেছি একান্ত বাধ্য হয়ে। এটা সার্বভৌমত্ব প্রশ্নে, সার্বভৌমত্ব যদি হুমকি হয় অবশ্যই ব্যবহার হবে। সার্বভৌমত্ব হুমকি না হলে কোনো সমস্যা নাই। আমরাও জঙ্গি পালতে চাই না, ভারতও যদি করে আমরা করব, বাট ভারতকে সরি বলতে হবে। এই পার্বত্য চট্টগ্রামে শান্তি বাহিনী বানানো, এত লোক মারা গেল, ওনাদেরকে সরি বলতে হবে। এনারা এই অপকর্ম করছেন। ওনারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন, একটা খুনি, ওই দলবল সহ। ওনার সাথে একটা চুক্তি ছিল, বন্দি বিনিময় চুক্তি, উনি অমান্য করছেন। এই বন্দি বিনিময় চুক্তির দরকার নাই, ওটা উইথড্র করেন, দেখি হাসিনাকে কয়দিন রাখতে পারেন, দরকার হলে আপন করে রাখেন, অসুবিধা নাই, আমরাও বদলা নিব। কারণ মনে রাখতে হবে, 71-এর যারা আমাদের সাহায্য করছে, সে বন্ধু বেশ, পশ্চিমবঙ্গ বলেন, আসাম বলেন, মেঘালয়, ত্রিপুরা, এদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, আমরা পাশাপাশি।
একে অপরের পাশেই ছিলাম। এখন নয় তার কাটা বেড়া ছিল। স্বাধীনের পরে তো তার কাটা বেড়া ছিল না। এপার ওপার যাওয়া আসা করতাম। যাওয়া আসা করলেই আপনি গুলি করে বিএসএফ দিয়ে গুলি করবেন। এটা তো সভ্য জগতে এটা না। আপনি যখন চীনের সাথে থাকেন তখন তো লাঠি নিয়ে ডিউটি করেন। তখন চীন বিশাল দণ্ডটা বড়। তখন আমার চীন সীমান্তে লাঠি নিয়ে ডিউটি করেন। আর আমার সীমান্তের নিরীহ লোকদের গুলি করেন। কদিন আগে দেখছেন বিএসএফ ধরা পড়ছে গরু চুরি করতে আইসা। কিছুদিন আগে ছাগল। ওরাই হলো আসলে চোর। আর আমাদের নিরীহ জনগণে মারে। নিরীহ জনগণ আমার মনে হয় এলাকার রাজনীতিবিদরা সোচ্চার হবেন। তাহলে এই কাজ করতে পারবে না। পাকিস্তানের সাথে পাশাপাশি মনে করব দেশের সীমান্ত এলাকার লোকদেরকে সামরিক প্রশিক্ষণ দেওয়া উচিত। একটা ভাতা দেওয়া উচিত সীমান্ত নিয়ন্ত্রণ করার জন্য, যাতে কোনো রকম মানে হঠাৎ কোনো সমস্যা হলে যেন লোকজন ঘুরে দাঁড়াতে পারে। আমার মনে হয় এখন সময় জাতিকে সজাগ হওয়ার। আমাদের তারেক ভাই আসতেছেন, আমি মনে করি ওনারাও একমত হবেন। শত্রুকে চোখে আমাদের চোখে চোখ রেখে কথা বলতে হবে। আমরা ছোট জাতি না। প্রায় 20 কোটি জনগণ, আমাদের 40 কোটি হাত, 40 কোটি পা। সুতরাং ভয় পেলে কিছু নাই। আমরা প্রবাসে ভালো কাজ করি বলে আমাদের প্রবাসে শ্রমিক যায়। এই অর্থটা যদি রাখতে পারতাম ভাই। একটা বিষয় একটু একটু বলি, যেটা সবচাইতে আলোচনায় বা সবার কাছ থেকে যে বক্তব্যটা শুনতে হয় যে ভারত প্রতিবেশী দেশ, বাংলাদেশের 3 দিক দিয়ে ভারত অবস্থিত, সুতরাং ভারতের পেটের মধ্যে বাংলাদেশ অবস্থান করছে। অনেকটা জলে থেকে কুমিরের সঙ্গে লড়াই করার মতোই অবস্থা বাংলাদেশ যদি ভারতের সঙ্গে কোনো ধরনের খারাপ ভাই ভাই পরিস্থিতি ভাই যেতে চায়। আসলে এই বিষয়টা কতটুকু সত্যি? একদম এটা ভুয়া বাটপারি কথাবার্তা। এটা প্রথম আলোর কথা, ডেইলি স্টারের কথা হইতে পারে, আমাদের কথা না। ভারতের মূল সমস্যা পাকিস্তান সীমান্ত। ওই সীমান্ত থেকে সেনাবাহিনী সরাতে পারবে না। তার উপরে দেখেন যে হুমকি দিছে পাকিস্তানের জওয়ানরা মানে সদস্যরা সরকারি দলের। তারপর চীন সীমান্ত থেকে সে সৈন্য সরাতে পারবে না। অরুণাচল থেকে সৈন্য সরাতে পারবে না। কাশ্মীর থেকে সৈন্য সরাতে পারবে না। তারপর তার সৈন্য কতটুকু আছে? আমাদের 10 ডিভিশন কাউন্টার করে 30 ডিভিশন দরকার পড়ে। ওর কি 30 ডিভিশন কেন? ওকে 10 ডিভিশন আনতে পারবে আমার সীমান্তে? আমি মনে করি না। অসম্ভব ব্যাপার। আর ডিভিশনের বাইরে আমাদের প্রতিটা বাঙালি যেরকম তেরা, যতটা সাহসী, প্রত্যেকটা বাঙালি ভারতের যে কোনো সেনাবাহিনীর চেয়ে শক্তিশালী। আপনি দেখছেন সীমান্তে বিএসএফ সীমান্তে কি করে। যে যত কথাই বলুক, হ্যাঁ ভারতের এয়ার ফাইটার অনেক শক্তিশালী। তা আমরা তো দেখলেন। আমরা যদি কূটনৈতিক চুক্তি করি, চুক্তি করতে তো কোনো অসুবিধা নাই। আমি তো আগেই বলতেছি সার্বভৌমত্ব হুমকি পড়লে সমস্যা। এর মধ্যে আমরা গুছাইয়ে নেব ইনশাআল্লাহ। আমরা জনগণকে প্রশিক্ষণ দেওয়া নিব। আমাদের কূটনৈতিক সম্পর্ক করবো একে অপরের জন্য। আমাদের কোনো ক্ষতি নাই তো। আমরা করতে পারি, কেন করি নাই? ওই ভারতের ভয়ে। চিকিৎসা এই সেই। আমার লজ্জা লাগে আমাদের রাজনীতিটা চিকিৎসার জন্য ভারতে যায়, সিঙ্গাপুরে যায়। নিজ দেশে একটা ভালো চিকিৎসা কেন্দ্র বানায় না, হাসপাতাল বানায় না, নিজেরা যায় চিকিৎসা করে শেমলেসের মতো। এগুলি বন্ধ করা উচিত। আপনারা জনগণের টাকা দিয়ে নিজে চিকিৎসা করতে যাবেন না। জনগণের চিকিৎসা নিশ্চিত করেন। আমি মনে ভারতের উপর নির্ভরশীল হওয়ার কোনো স্কোপ নাই। ভারত ছাড়া আমরা চলতে পারবো, এটাই আমার মূল কথা। এবং ওই সম্পর্ক তেরা লাগে তেরাই হইতে হবে। ভারত আস্তে আস্তে সোজা হবে। একটু অপেক্ষা করেন, ভারত সোজা হবে, একদম লাইন মতো চলবে। আর নাক গলাবে না আমাদের সার্বভৌমত্বে। আর এতদিন কোনো কথা বলে নাই বা এত সাংবাদিকরা 16টা বছর নির্যাতন নিপীড়ন হয়েছে, ইনারা তো কোনো কথা বলেন নাই। এখন এত কথা বলেন কেন? কম জুলুম নিপীড়ন হয়েছে এই মিডিয়া সংস্থার উপরে? নয়া দিগন্ত, অন্যান্য পত্রিকাগুলি, কিন্তু কেউ কথা বলে না। এখন সব লাফায় পড়ছে। আমি যখন গুম ছিলাম প্রকাশ করছি, তখন তারা কোনো কথা বলেন নাই, চুপ বসেছিলেন। এত ভয় পেলে কেমনে চলবে? আমাদের সমস্যা হলো ভারত, অন্য কেউ না। আমাদের সমস্যা হলো আমাদের মিডিয়া আর সুশীল। বলা হয় একটা স্লোগান আছে, দিল্লি যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। এটা আমার মেসেজ। প্লিজ গো ব্যাক, উইল হোল্ড আওয়ার কান্ট্রি ইনশাআল্লাহ।